গল্পের শুরুতে আমরা একটি কারাগার দেখতে পাই যেটি একটি নির্জন দ্বীপে অবস্থিত ছিল। আর এই কারাগারে আজ নতুন কয়েদিদের আনা হচ্ছিল, যাদের মধ্যে এডমন্ড নামেও একজন ছিল। ওয়ার্ডেনের সাথে দেখা হওয়ার সাথে সাথেই এডমন্ড তাকে বলে, স্যার আমাকে সাহায্য করুন, আমি কিছুই দোষ করিনি, এখানে আমায় ভুল অভিযোগে আনা হয়েছে। এই উত্তরে ওয়ার্ডেন খুব শান্তভাবে বলেন, আমি জানি তুমি কিছু করনি, আর যদি কিছু করে থাকতে তাহলে দেশের ভিতরেই কোনো কারাগারে রাখা হতো। এত দূরের এই কারাগারে শুধুমাত্র তাদেরই আনা হয় যাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে। এরপর ওয়ার্ডেন তাকে প্রচন্ড প্রহার করে এবং তাকে জেলের একটি কক্ষে বন্দি করে রাখে, যেখানে একটি কাঠের দরজা এবং একটি ছোট্ট জানালা ছিল। এই দরজাটি সারা বছরে মাত্র একবার খোলা হতো, যখন ওয়ার্ডেন কোনো কারণ ছাড়াই তাদের প্রহার করতে ভিতরে আসতো। সময় কেটে যেতে থাকলো এবং এডমন্ড একাই সেই কক্ষে বন্দি থাকার কারণে সে খুবই অস্থিতিতে পড়তে লাগলো। সে দেওয়ালে লিখে রেখেছিল যে ভগবান আমাকে ন্যায় বিচার দিবে, কিন্তু ধীরে ধীরে যখন তার 12 বছর কেটে গেল তখন সে ভগবানের উপরেও বিশ্বাস হারাতে লাগলো। তার মনে হতে লাগলো সে হয়তো সারা জীবন এখানেই বন্দি থাকবে। কিন্তু হঠাৎ একদিন তার কক্ষের মেঝের নিচ থেকে কিছু উঠতে শুরু করলো, যা দেখে এডমন্ড ভীষণ ভয় পেয়ে গেল। তার মনে হলো যেন কোনো ভূত তার সামনে এসেছে। কিছুক্ষণ ভয় পেয়ে থাকার পর এডমন্ড দেখলো যে মাটির নিচ থেকে একজন মানুষ বেরিয়ে আসছে। মাটির নিচ থেকে বেরিয়ে আসা লোকটি হলো এবে, যে নিচের তলার কয়েদি। গত 5 বছর ধরে সে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল, তবে ভাগ্যের চাকা এমন ঘুরলো যে সেই সুড়ঙ্গটি সরাসরি এডমন্ডের কক্ষে এসে পৌঁছালো। এবে আসার ফলে এডমন্ডের একজন সঙ্গী জুটে গেল, যার সাথে সে কথা বলতে পারবে, কারণ এতদিন একা কক্ষে থাকার কারণে সে প্রায় পাগল হয়ে উঠেছিল। এরপর এবে খুব উৎসাহের সাথে এডমন্ডকে তার কক্ষে ডাকলো। এডমন্ড খুব খুশি ছিল যে তাকে আর পাথর দ্বারা দেওয়ালে দাগ কেটে সময় কাটাতে হবে না। আর যেই এডমন্ড এবের কক্ষে ঢুকলো, সেখানে দেখে সে অবাক হয়ে গেল, কারণ এবের কক্ষটি অন্য কয়েদিদের মতো ছিল না। এটাকে কোনো ভালো মানের হোটেলের মতো বলা যেতে পারে, যেখানে তার আরামের জন্য একটা চেয়ার ছিল এবং শেলফে যে কতগুলো বই পড়েছিল তার কোনো ঠিকানাই নেই। এবে এডমন্ডকে প্রতিশ্রুতি দিল যদি সে সুড়ঙ্গ খুঁড়তে তাকে সাহায্য করে তাহলে বাকি সময় সে তাকে বই পড়াতে পারে। এডমন্ডের কাছে তেমন কোনো বিশেষ কাজ ছিল না, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এরপর তারা দুজনেই খননের কাজ শুরু করতে যাচ্ছিল, এমন সময় তাদের গার্ডের পায়ের শব্দ শোনা গেল। তৎক্ষণাৎ ভয়ে কাঁপতে কাঁপতে এডমন্ড তার কক্ষের দিকে ছুটে গেল এবং দ্রুত আবর্জনার ঝুড়ি তৈরি করে রাখলো, কারণ গার্ড তার ফ্লোরে আসতে চলেছিল। এই জেলের কক্ষের দরজা শুধুমাত্র 2 বার খোলা হয়, একবার আবর্জনা নেওয়ার জন্য আর একবার রাতের খাবার দেওয়ার জন্য। এর বাইরে পুরো দিনে তাদের কাছে প্রচুর সময় থাকবে, যেখানে তারা ধরা পড়ার চিন্তা না করেই আরামে খননের কাজ চালিয়ে যেতে পারে। এরপর এভে তার চুলের একটি ছোট্ট গুচ্ছ কেটে পাথর দিয়ে চকমকি বের করে সে চুলগুলো জ্বালিয়ে দিল, সাথেই একটি মোমবাতি জ্বালিয়ে নিল। তারপর তারা দুজনেই কোনো মতো সুড়ঙ্গের ভিতর ঢুকে খননের কাজ শুরু করলো। নিচের জায়গা খুব কম ছিল, তাই সেখানে খনন করা কোনো সহজ কাজ ছিল না। এভের ধারণা ছিল যদি এই গতিতে কাজ চালিয়ে যাওয়া হয় তাহলে মাটির বাইরে পৌঁছাতে তাদের কমপক্ষে আরো 3 বছরের সময় লাগবে। একদিন বিশ্রাম নেওয়ার সময় এডমন্ড অ্যাবের বই থেকে জানতে পারলো যে অ্যাবে এক সময় একজন খুব ভালো তলোয়ারবাজ সৈন্য ছিল। তাই এডমন্ড জেদ ধরে বসলো যদি এবে তাকে তলোয়ারবাজি না শেখায় তাহলে সে সুড়ঙ্গ খুঁড়বে না। এডমন্ডের জীবনে এখন শুধু একটিই লক্ষ্য ছিল, তার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এবে তার কথা শুনে রাজি হয়ে গেল এবং এডমন্ডকে যুদ্ধের কৌশল শেখানোর জন্য প্রস্তুত হয়ে গেল। এবে বোঝাতে শুরু করলো যে গতি একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি। এবের কক্ষে টপকে পড়া জলের ফোঁটা দিয়ে এডমন্ডকে একটি কৌশল শেখানোর কথা ভাবলো। সে টপকে পড়া জলের ধারা দিয়ে তার হাত এত দ্রুত চালালো যে তার হাত ভিজলই না। এবে বলল যেই দিন তোমার হাত এত দ্রুত হয়ে যাবে সেই দিন তুমি একজন দক্ষ যোদ্ধা হয়ে উঠবে। এদিকে এবে আবার খননের কাজে চলে গেল আর এডমন্ড তার প্র্যাকটিস চালিয়ে গেল। কিছুদিন পর এবে দরজা থেকে কাঠের তক্তা ভেঙে নকল তলোয়ার বানালো এবং এডমন্ডকে সঠিকভাবে তলোয়ারবাজি শেখাতে শুরু করলো। যখন তার তলোয়ারবাজির প্র্যাকটিস শেষ হতো তখন এডমন্ড পড়াশোনায় মন দিত। এখন তার পুরো দিন কাটতো পড়াশোনা, খনন এবং তলোয়ারবাজির প্র্যাকটিসে। কয়েক মাস পর এডমন্ডের তলোয়ারবাজিতে অভাবনীয় উন্নতি দেখা গেল। এবে বুঝতে পারলো যে এডমন্ড এখন তার চেয়েও দক্ষ তলোয়ারবাজ হয়ে উঠেছে। এক সন্ধ্যায় কথোপকথনের সময় এডমন্ড জানতে পারলো যে এবে আগে স্টেডিয়া নামের এক ধনী পরিবারের জন্য কাজ করত। তার মালিক প্রচুর সম্পদ অর্জন করেছিল এবং নেপোলিয়ন এবেকে সেই গুপ্তধনের তথ্য জানার জন্য বন্দী করে রেখেছে। এটা শুনে এডমন্ড খুব রেগে গেল, কারণ সেও নেপোলিয়নের প্রতারণার কারণে এই কারাগারে বন্দী। দিন দিন সুড়ঙ্গ খনন তাদের স্বাধীনতার আরো কাছে নিয়ে যাচ্ছিল। একদিন তারা সুড়ঙ্গের মাটিতে গাছের শিকড় দেখতে পেল, যেখান থেকে এবে অনুমান করলো যে তারা বাইরে বেরোনোর খুব কাছাকাছি। এই খবর জানার পর তাদের আনন্দের সীমা রইল না, কিন্তু শীঘ্রই এমন কিছু ঘটলো যে তাদের আনন্দ মাটিতে মিশিয়ে দিল। সুড়ঙ্গ দ্রুত নড়তে শুরু করলো এবং তারপর জোরে শব্দের সাথে প্রচুর পাথর এবং মাটি তাদের উপরও পড়লো, যার নিচে এবেও পড়ে গেল। আতঙ্কিত হয়ে এডমন্ড তাড়াতাড়ি পাথর সরালো এবং এবেকে বের করে আনলো। আসলে তারা ভুল দিকে খনন করছিল। সুড়ঙ্গ খননের সময় তাদের অবশ্যই কিছু ভুল হয়েছিল এবং একটি ভারী পাথর এবের বুকের উপর পড়ার কারণে সে গুরুতর আহত হয়েছিল এবং তার ফুসফুসে আঘাত পাওয়ার কারণে তার যে কোনো সময় মৃত্যু হতে পারত। তাই শেষ মুহূর্তে অ্যাবি দুর্বল কণ্ঠে এডমন্ডকে বলল যে ঘরের একটি পাত্রের মধ্যে একটি বই পাওয়া যাবে আর সেই বইয়ের নিচে কিছু লুকোনো আছে। এডমন্ড সেখান থেকে সেই গুপ্ত
গুপ্তধনের মানচিত্র পেল, যার জন্য এবে কারাগারে বন্দী ছিল। মানচিত্রটি দেখে এডমন্ড খুব অবাক হয়ে গেল। এবি তাকে প্রমিস করতে বলল যেন সে এই সম্পদ ভালো কাজের জন্য ব্যবহার করে এবং যতটা সম্ভব মন্দ কাজ থেকে দূরে থাকবে। এডমন্ড তাকে প্রমিস দিল এবং তার কিছুক্ষণ পরই অ্যাবির মৃত্যু হলো। এডমন্ডের চোখে জল ছিল কারণ সে মনে করছিল যে সে আবার একা হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই গার্ড খাবার দিতে আসে। এডমন্ড তা বুঝতে পেয়ে সে দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। গার্ড ডাক দিল কিন্তু কোনোই উত্তর পেল না। যখন সে চেক করতে ভিতরে এলো এবং এবার লাশ দেখলো, তখন সে আতঙ্কিত হয়ে তার সিনিয়রদের রিপোর্ট করতে চলে গেল। এডমন্ড দ্রুত সুড়ঙ্গের মুখ লুকিয়ে ফেললো এবং নিজেও লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পরে গার্ড তার কয়েকজন সহকর্মী নিয়ে ফিরে এলো এবং এবের দেহটি বডি ব্যাগে ভরে ফেললো। এডমন্ড সুড়ঙ্গে লুকিয়ে তাদের চলে যাওয়ার অপেক্ষা করছিল। গার্ডরা চলে গেলেই এডমন্ড চুপচাপ আবার ঘরে ঢুকলো এবং এবের লাশ দেখছিল। লাশ দেখতে দেখতে এডমন্ডের মাথায় একটি আইডিয়া এলো। সে দ্রুত লাশের জায়গায় নিজে ঢুকে রইলো। কিছুক্ষণ পরে লাশ নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ডেন তার লোকজন নিয়ে এলো। এই জেলটি একটি নির্জন দ্বীপে অবস্থিত বলে তারা ভাবলো লাশটি সমুদ্রে ফেলে দেওয়াই ভালো হবে। এই সময় একজন গার্ড খাবার নিয়ে এডমন্ডের ঘরে গেল, কিন্তু বারবার দরজা খটখটানোর পরেও কোনো সাড়া না পেয়ে সে সন্দেহ করলো এবং সে দরজা খুলে ভিতরে গেল। কিন্তু সেখানে এডমন্ডকে না পেয়ে এবের লাশ দেখতে পেল। এরপর সে চিৎকার করতে করতে ওয়ার্ডেনকে ডাকতে গেল। ওয়ার্ডেন দ্রুত এই কাজ শেষ করতে চাইছিল, আর সেই দিন প্রবল ঝড়ো হওয়া বইছিল বলে কোনো কিছুই শোনা কঠিন হয়ে যাচ্ছিল। ওয়ার্ডেন গার্ডের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় এডমন্ড ঝটকা দিয়ে ওয়ার্ডেনের চাবি কেড়ে নিল। কিন্তু এই ঝটকায় ওয়ার্ডেন ও এডমন্ডের সাথে সরাসরি সমুদ্রে পড়ে গেল। সমুদ্রে পড়ার সাথে সাথে এডমন্ড চাবি সাহায্যে দ্রুত নিজেকে মুক্ত করে ফেললো এবং যখন সে সাঁতার কেটে উপরে উঠল, তখন সে পিছনে ফিরে ওয়ার্ডেনকে দেখলো। বছরের পর বছর জমে থাকা রাগ তার ভিতর ভর্তি ছিল বলে সে নির্দয়ভাবে ওয়ার্ডেনকে জলে ডুবিয়ে মেরে ফেললো। এরপর সে পিছনে না তাকিয়ে দূর সমুদ্রে সাঁতার কাটতে লাগলো। পরের সকালে যখন তার চোখ খুললো, তখন সে দেখলো সে একটি দ্বীপে পড়ে আছে। সে কিভাবে সেখানে জীবিত পৌঁছালো তা সে নিজেও বুঝতে পারছিল না। সে এখন মুক্তি পেয়েছে বলে আনন্দে নাচতে শুরু করলো, কিন্তু একটু পরেই টের পেল সে এখনো মুক্ত হয়নি, কারণ একদল সামুদ্রিক ডাকু তাকে আরামে বসে দেখছিল। এখন এডমন্ড ভাবছিল যে সে হয়তো মারা যাবে, কিন্তু ডাকুদের সর্দার লুইজি তাকে একটি সুযোগ দিল। সে বলল তাকে সে জীবিত ছেড়ে দেবে, কিন্তু একটি শর্তে। এডমন্ডকে তাদের বিশ্বাসঘাতক সঙ্গী জ্যাকোবের সঙ্গে লড়াই করতে হবে, যাকে তারা ইতিমধ্যেই জীবিত কবর দিতে চেয়েছিল। যদি জ্যাকোবো জিতে যায় তবে সে তার দলে ফিরে যেতে পারবে, কিন্তু যদি এডমন্ড জিতে যায় তবে তারা তাকে মুক্তি দিবে। শীঘ্রই তাদের মধ্যে এক লড়াই শুরু হলো। জ্যাকোবো তলোয়ার চালানোয় খুব দক্ষ ছিল, কিন্তু এডমন্ড এবের কাছ থেকে শেখা কৌশল খুবই শক্তিশালী প্রমাণিত হলো। অনেক আক্রমণ করার পরেও জ্যাকোবো এডমন্ডকে স্পর্শও করতে পারল না। সুযোগ পেয়েই এডমন্ড দ্রুত আঘাত করলো এবং জ্যাকোবোকে মাটিতে ফেলে দিল, কিন্তু তাকে মেরে ফেলার বদলে এডমন্ড লুইজিকে বলল, দেখো আমরা দুজনেই তোমার জন্য কাজ করব, তাছাড়া অকারণে আমাদের মেরে ফেলে তোমার কোনো লাভ হবে না। এডমন্ডের ক্ষমতা ও দয়াশীলতা দেখে লুইজি খুশি হলো এবং সে দুজনেরই প্রাণ বাঁচিয়ে দিল। জাহাজে আলোচনার সময় এডমন্ড ক্যাপ্টেনকে পুরো গল্প শোনালো, যার পর ক্যাপ্টেন তাকে মুক্তি দিল যাতে সে তার প্রতিশোধের লক্ষ্য পূরণ করতে পারে। জ্যাকোবো প্রমিস করলো যে সে এডমন্ডের দাস হয়ে থাকবে, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছিল। এরপর এডমন্ড জ্যাকোবোকে একটি নৌকার ব্যবস্থা করতে বলল, যতক্ষণ না সে তার কিছু ব্যক্তিগত কাজ শেষ করে। দের রাতে সে চুপচাপ তার পুরনো মালিকের বাড়িতে গেল, কিন্তু তখন সবকিছু বদলে গিয়েছিল। বৃদ্ধ মালিক তাকে চিনতেও পারলো না। সে জানতে পারলো যে তার জেলে যাওয়ার দুঃখে তার বাবা মারা গেছেন। এই খবরে এডমন্ড গভীরভাবে আঘাত পেল, কিন্তু সবচেয়ে বড় আঘাত তাকে তখন লেগেছিল যখন সে জানতে পারলো যে তার পুরনো বন্ধু মন্টেক তাকে ফাঁসিয়েছিল এবং তাকে ফাঁসানোর পর তারই হবু বউকে বিয়ে করেছিল। পরের দিন সকালে তারা সেই দ্বীপের দিকে রওনা দিল যে দ্বীপের কথা গুপ্তধনের মানচিত্রে ছিল। তারা সেই দ্বীপের প্রতিটি কোণে খুঁজে দেখলো, কিন্তু কোনো গুপ্তধন পাওয়া গেল না। তখন এডমন্ডের মনে হলো যে গুপ্তধন জলের নিচে নেই তো। সে ম্যাপে উল্লেখিত জায়গার কাছে একটি আন্ডারগ্রাউন্ড পুকুরে ডুব দিল। সেখানে অনেক পুরনো কিছু সিন্দুক পেল। যেই সে একটা সিন্দুক খুললো, তেমনি চকচকে সোনা তার চোখে পড়লো। জ্যাকোবো আনন্দে নিচে উঠলো এবং সে যতটা সম্ভব সোনা নৌকায় ভরে নিল। কিন্তু পুরো গুপ্তধন নিয়ে যাওয়ার জন্য তাদের একটি বড় জাহাজের প্রয়োজন ছিল। কিন্তু এডমন্ডের ভিতরে আনন্দের চেয়ে এখন প্রতিশোধের আগুন বেশি জ্বলছিল। সে সিদ্ধান্ত নিল যে এই সম্পদ শুধুমাত্র একটিই কাজে লাগবে, তার প্রতিশোধের পথ তৈরি করতে। প্রথমে সে একটি বড় আলিশান বাড়ি কিনলো এবং নিজেকে একজন ফ্রান্সের নতুন ধনী ব্যক্তি হিসেবে সবার সামনে প্রেজেন্ট করলো। পাশাপাশি সে তার আশেপাশের সমস্ত ধনী ব্যক্তিদেরও তার আলিশান বাড়িতে একটি পার্টির জন্য আমন্ত্রণ জানালো। শীঘ্রই তার দাওয়াত এবং রাজকীয় আচরণ সবাইকে তার প্রতি আকৃষ্ট করলো। ধনী ব্যক্তিরা এখন এডমন্ডের প্রতি আগ্রহ দেখাতে শুরু করলো। আসলে এডমন্ড এই সব কিছু করেছিল আর প্রতারক বন্ধু মন্টেকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু মন্টেক তার সাথে কথা না বলেই চলে যায়। এডমন্ডের প্রাক্তন হবু বউ মার্সিডিজ মন্টেককে বিয়ে তো করেছিল, কিন্তু সে কোনোদিনও খুশি পায়নি। মন্টেক মদে ও জুয়ায় সমস্ত পয়সা শেষ করে দেওয়ার পর ব্যাংক থেকে নেওয়া লোনের টাকাও শোধ করার পরিস্থিতিতে ছিল না। তাছাড়া এডমন্ড তার উপর এমন কিছু চাল চালে সে নতুন করেও কোনো লোন পাচ্ছিল না। এরপর জ্যাকোবো এডমন্ডকে খবর দিল যে মন্টেকের একটি ছেলেও আছে, নাম অ্যালবার্ট। এরপর এডমন্ড একটি সুন্দরী মহিলা ও তার ডাকাত বন্ধুদের সাথে মিলে অ্যালবার্টের একটি নকল কিডন্যাপের পরিকল্পনা করলো, যাতে এডমন্ড নিজেই তাকে উদ্ধারকারী হিসেবে অভিহিত হতে পারে। প্ল্যানটা সফল হলো এবং অ্যালবার্ট ভাবলো যে এই লোকটি তার জীবন বাঁচিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যালবার্ট তাকে অনুরোধ করলো যে কিছুদিন পর তার জন্মদিনের পার্টিতে তাকে অবশ্যই আসতে হবে।
হবে। প্রথমে এডমন্ড কিছু নাটকীয় দেখালো, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সেই বাড়িতে অ্যালবার্ট তার বাবা মন্টেককে এডমন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। তারা দুজন 13 বছর পর একে অপরের মুখোমুখি হলো। এডমন্ডের চেহারা এখন এতটাই বদলে গিয়েছে যে মন্টেক তাকে চিনতেই পারলো না, কিন্তু মার্সিডিজ যখন তাকে দেখলো তার অদ্ভুত অনুভূতি হলো। বুঝতে পারলো না আসলে সে কে, কিন্তু যখন এডমন্ড তার চুলের সাথে এক বিশেষভাবে খেলছিল তখন সে বুঝতে পারলো আরে এটা তো এডমন্ডের পুরনো অভ্যাস ছিল। এডমন্ড জানতো মন্টেকের এখন টাকার দরকার, তাই সে বলল আমি এক জায়গা থেকে অনেক সোনা পেয়েছি আর কালকেই তার জাহাজে 100 কেজি সোনা আসবে, আর উইলফোর্ড স্যার আপনারই উপর তা আনার দায়িত্ব থাকবে। উইলফোর্ড একজন দুর্নীতিগ্রস্ত ম্যাজিস্ট্রেট ছিল যার এই এলাকার পুলিশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এডমন্ডের কথা শোনার পর উইলফোর্ড মন্টেকের সাথে একটি পরিকল্পনা করলো যে তারা এডমন্ডের ধন এখানে আসার আগেই লুট করে নেবে এবং সব সোনা তাদের হয়ে যাবে। মন্টেক বলল যে একজন আছে যে এই কাজের জন্য আমাদের সাহায্য করতে পারে। আসলে এডমন্ডকে জেলে পাঠানোর পিছনেও এই তিনজনেরই হাত ছিল। পার্টি শেষ হওয়ার পর মার্সিডিজ চুপচাপ এডমন্ডের গাড়িতে গিয়ে বসে। কান্নায় সে বলে মন্টেক তাকে ধোকা দিয়েছে। সে বলেছে এডমন্ডের নাকি ফাঁসি হয়ে গেছে, তবে এডমন্ডের ভয় ছিল যে এই সত্য তার প্রতিশোধের পরিকল্পনা নষ্ট করে দিতে পারে, তাই সে আপাতত তাকে এখান থেকে যেতে বলে। এরপর আমরা দেখি এডমন্ডের সোনা জাহাজ লুট করে নেয় আর এর পেছনে মন্টেকেরই হাত ছিল, কিন্তু ঠিক তখনই গার্ডসরা সেখানে চলে আসে। পালাতে চায় কিন্তু সামনে এডমন্ড চলে আসে। লোকটা লড়াই করতে চায় কিন্তু এডমন্ড তার গলায় রশি লাগিয়ে দেয়। হত্যা করার আগে এডমন্ড তাকে তার আসল পরিচয় বলে দেয় যাতে সেই অপরাধের কথা সে মনে রাখে যার জন্য সে মারা গিয়েছে। এখন পরবর্তী লক্ষ্য ছিল ম্যাজিস্ট্রেট উইলফোর্ড। বহু বছর আগে এই একই ম্যাজিস্ট্রেট নেপোলিয়নের চিঠির কারণে এডমন্ডকে ফাঁদে ফেলেছিলেন। ম্যাজিস্ট্রেটের বাবা নিজে নেপোলিয়নের সমর্থক ছিলেন, কিন্তু ক্ষমতা অর্জনের জন্য ম্যাজিস্ট্রেট তার নিজের বাবাকেই হত্যা করেছিলেন এবং এডমন্ডকে অভিযুক্ত করে কারাগারে পাঠিয়েছিল। কিন্তু এখন খুব চালাকির সাথে কথোপকথনের সময় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পুরো ব্যাপারটা বলতে বাধ্য করে। উইলফোর্ডও তাদের সবকিছু বলল কারণ এডমন্ড কোনোভাবেই তা প্রমাণ করতে পারবে না, কিন্তু পুলিশ ইতিমধ্যেই ঘরে উপস্থিত ছিল। তারা উইলফোর্ডের পুরো গল্প শুনে তাকে জেলে নিয়ে গেল। অন্যদিকে দেউলিয়া হয়ে যাওয়া মন্টেক পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মার্সিডিজ তার সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। সাথেই সে বলে তার ছেলে অ্যালবার্ট বাস্তবে মার্সিডিজ ও এডমন্ডের ছেলে, কারণ এডমন্ড যখন অ্যারেস্ট হয়েছিল মার্সিডিজ তখন প্রেগনেন্ট ছিল আর সেই মজবুরির জন্যই মার্সিডিজ তাকে বিয়ে করেছিল। এই কথা শুনে সে রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এখন কি আর করার আছে। এরপর সে পুরনো একটি দুর্গে গেল যেখানে সমস্ত চুরি করা ধন লুকিয়ে রেখেছিল, কিন্তু যখন সে সিন্দুক খুললো তখন সেখান থেকে কেবল বালি বেরিয়ে এলো। তবে শেষ সিন্দুকটিতে ছিল মন্টেক এডমন্ডকে দেওয়া ছোট্ট একটি ধাবার টুকরো, যেটি মন্টেকই এডমন্ডকে দিয়েছিল। সেই মুহূর্তে এডমন্ড সেখানে আসে এবং মন্টেক এবার বুঝতে পেরেছিল আসলে সে কে। ইতিমধ্যেই তার পরিচয় জানতে পেয়ে সে তার তলোয়ার দিয়ে এডমন্ডকে আক্রমণ করে, কিন্তু এডমন্ডের সাথে তলোয়ারবাজি তার কোনো তুলনাই ছিল না। এডমন্ড সহজেই তার তলোয়ার ফেলে তাকে দেওয়ালে আটকে দিল, কিন্তু এডমন্ড যখন চূড়ান্ত আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই অ্যালবার্ট সামনে আসে এবং বলে তিনি তার বাবাকে এভাবে মরতে দেবে না। এই সুযোগে মন্টেক গোপনে বন্দুকের মধ্যে গুলি ও বারুদ ভরতে শুরু করে। তখনই মার্সিডিজ সেখানে আসে আর এডমন্ডকে বলে অ্যালবার্ট তারই ছেলে। এই কথা শুনে এডমন্ড অবাক হয়ে যায়। অন্যদিকে মন্টেক এডমন্ডের দিকে নিশানা লাগায়, কিন্তু ঠিক তখনই জ্যাকবও তার উপর একটি ছুরি ছুড়ে দেয়। সে মন্টেকের নিশানা হাঁটাতে সক্ষম হয় ঠিকই, কিন্তু গুলিটা গিয়ে মার্সিডিজকে লাগে আর এই সুযোগে সে বাইরে চলে যায়। এডমন্ড তার পিছনে যায়, কিন্তু যখন মন্টেক তার উপর ঘোড়ায় চড়ে প্রচন্ড আক্রমণ করে তখন এডমন্ডের তলোয়ার পড়ে যায়। এখন মন্টেক জয়ী বলেই মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এডমন্ড কোনোভাবেই মন্টেককে মাটিতে ফেলে তার উপর প্রাণঘাতী আক্রমণ করে এবং ঘটনাস্থলেই মন্টেকের মৃত্যু হয়। এরপর এডমন্ডের প্রতিশোধের আগুনের সাথে আজকের এই গল্প এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।